মৃত্যুদণ্ডাদেশ থেকে এটিএম আজহারের খালাস, রায় সন্তুষ্ট জামায়াত, বিচারের নামে হয়েছিল অবিচার, আদালতের পর্যবেক্ষণ। কুড়িগ্রাম ও সাতক্ষীরায় আরো ৩৭ জনকে পুশ ইন, সীমান্তে উত্তেজনা, পুশ ইন নয়, সরকারিভাবে ফেরতে ভারতের প্রতি আহ্বান। দাবি আদায় অনড় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, আশপাশের এলাকায় সভা সমাবেশে নিষেধাজ্ঞা, বাইরে অবস্থান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন পুলিশের গোয়েন্দা বিভাগের, গ্রেপ্তার ৮ জন, বিকেলে আনুষ্ঠানিক ব্রিফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনকে পদোন্নতি, সব সুযোগ সুবিধা সহ বহালের নির্দেশ আপিল বিভাগের। গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হামাস, ২ ধাপে মুক্ত হবে ১০ ইসরায়েলি জিম্মি, বিনিময়ে আংশিক সেনা প্রত্যাহার। এবং নতুন অধ্যায় শুরু কিংবদন্তি কোচ আনচেলত্তির, নেইমারকে ছাড়াই ব্রাজিলের নতুন দল ঘোষণা, ৫ জুন খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এদিন আদালতে রায়ের বিষয়ে অবজারভেশনে বলেন, অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থা বদলে দেয়া হয়েছিল, যা ভুল ছিল। বিচারের নামে অবিচার হয়েছে, পাশাপাশি যে সমস্ত তথ্য প্রমাণ হাজির করা হয়েছিল অতীতের আদালত তা যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এটিএম আজহারের আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন। সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আজ। সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এরপর ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশিন করাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোর ৪টার দিকে নোম্যান্স ল্যান্ডে এই ঘটনা ঘটে। পুশ ইন হওয়া ব্যক্তিদের ৯ জন পুরুষ এবং ৫ জন নারী। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা, তবে বিজিবি বিষয়টি এখনও নিশ্চিত করেনি। বর্তমানে পুশ ইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। চোদ্দ জনকে আটক করা হয়েছে। 4 জন আমার বাড়ির পাশ থেকে আর 4 জন জিরো পয়েন্টের কাছ থেকে আটক করা হয়েছে। তাদেরকে নিয়ে বর্তমান জিরো পয়েন্টে অবস্থান করতেছে। বর্তমান দুপাশেই ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি সবাই তৎপরতা আছে।
ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজশাহীতে 14তম ডেপুটি জেলার 62তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্তের নিরাপত্তার কোনো অভাব নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। দাবি আদায়ে অনড় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তারা মঙ্গলবার আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি সদস্যদের। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM সাত্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 কালো আইন তা বাতিল করতে হবে। আওয়ামী সুবিধাভোগী আমলারা এখনও সচিবালয়ে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। সচিবালয়ে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হয়েছে কিনা? ভিতরে গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সচিবালয়ের যে প্রধান গেট তার সামনে আমরা অবস্থান করছি। কিন্তু ভিতরে খবর হচ্ছে 5 নম্বর যে নতুন বিল্ডিং হয়েছে, যেখানে জনপ্রশাসন ভবনের যে বিল্ডিং, সেখানে কিন্তু আসলে আন্দোলন চলছে এবং 4র্থ দিনের মতো কিন্তু সে কর্মবিরতি চলছে। আপনি জানেন যে গত রোববার রাতে কিন্তু একটি গেজেট প্রকাশ করা হয়, সরকারি চাকরি অধ্যাদেশ আইন 2025 এই ধাপে ধাপে আন্দোলন, স্লোগান, কর্মবিরতি চলছে। আপনি জানেন যে কোন রকম বিভাগে মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শন নোটিশ দিয়ে কিন্তু আসলে চাকরি থেকে বরখাস্তের সুযোগ রয়েছে। অর্থাৎ এই কারণে তারা কিন্তু কালো আইন তারা 4র্থ দিনের মতো আছে, তারা কিন্তু আন্দোলন করছেন এবং 5 নম্বর বিল্ডিং এ সেখানে জনপ্রশাসন সচিব রয়েছেন, সেখানে তারা কিন্তু আসলে এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সচিবালয়ে তারা মুন্না, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো ওই খুদে বার্তায় বলা হয়, আজ বিকেল 4:45টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগে গেল সোমবার সাম্য হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি মোহাম্মদ রিপন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে আদালত সোহাগ, হৃদয় ইসলাম এবং রবিনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর এবং সুজন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত 988 জনকে চাকরি ফেরত সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এ মামলাতেও আগে হেরেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে রিভিউ থেকে মামলাটি আপিল শুনানি হয়। আজ ফের শুনানিতে এই 988 জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই মামলায় চাঁদনী চক মার্কেটের 5 জন সহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 50 ব্যবসায়ীকে। সোমবার রাতে মার্কেটের একটি দোকানে পণ্যের দামে বনিবনা না হওয়ায় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা মব সৃষ্টি করে তাদেরকে মারধর করে। এতে আহত হন 10 থেকে 12 জন। পুলিশ জানায় এ মামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। এভাবেই মব সৃষ্টি করে হামলা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর। সোমবার রাতে রাজধানীর চাঁদনী চক মার্কেটে একটি কাপড়ের দোকানে পণ্যের দামে বনিবনা না হওয়ায় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা তাদেরকে মারধর করে। এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এই ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় জড়ো হলে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। কোনো একটা প্রোডাক্ট নিয়ে বনিবনা হয় নাই, তো বনিবনা না হওয়ার পরে সে পরে নিব বলে চলে আসে, কিন্তু ওই দোকানের স্টাফ তাকে ইফটিজিং করে এবং ওই প্রোডাক্টটা নিতে বাধ্য করতে চায়। তখন সে চলে আসে, সবাই চড়া হয়ে তাদেরকে চোর অপবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে, পিলারের সাথে লাগাই মারছে। পরে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাত আরও 50 জন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা। এই মামলায় জড়িত অন্যদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। ঢাকা ভার্সিটির যে ভাইরা আছেন আমাদের, তারা একজনকে আমাদের হাতে নাতে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন এবং দেওয়ার পর আমরা ওনাদের কাছ থেকে ঘটনাটার বিস্তারিত শুনি এবং মামলা নেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তীতে আমরা রাতে একটি মামলা অলরেডি গ্রহণ করেছি, যেখানে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের 11 সদস্যকে আটক করা হয়েছে। সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট তথা ভিডব্লিউডির চাল বিনামূল্যে বিতরণের কথা থাকলেও প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে 500-600 টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে অভিযুক্ত ইউপি সদস্যদের কাছ থেকে 1,13,900 টাকা উদ্ধার করা হয়েছে। এই অপরাধটি হয়েছে, আমরা জানি যে এটা আসলে এক ধরনের ফৌজদারি অপরাধ। এখানে আমরা কিছু অর্থও আমরা এখানে তাদের হাতে পেয়েছি, যা তারা স্বীকার করেছে। তো সেই অর্থ সহ সামগ্রিক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সুপর্দ করার নির্দেশিত এবং সিদ্ধান্ত। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে আজ শেষ হচ্ছে ঈদের 7ম দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবার 100% টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টো থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি। রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা 33,315টি। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে 7 দিনের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। এসব টিকিট ফেরতযোগ্য নয়। প্রতিজন যাত্রী সর্বোচ্চ 4টি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। নোয়াখালীর ঐতিহ্যবাহী হাতিয়া বাজার পশুর হাট এখন স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রতি সপ্তাহে 2 বার বসে এই পশুর হাট। সামনে কোরবানি ঈদ কেন্দ্র করে এখন জমজমাট এই হাট। প্রতি বাজারের তারিখে প্রায় 10 থেকে 20 কোটি টাকার গরু কেনাবেচা হয় এই হাটে। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী পশুর হাট হাতিয়া বাজার। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে এই হাট, যা এখন আসন্ন ঈদ ঘিরে আরও জমজমাট। প্রতি বাজারের তারিখে প্রায় 10 থেকে 20 কোটি টাকার গরু বেচাকেনা হয় এই হাটে। হাসিল মাত্র 500 টাকা। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা এখানে আসেন গরু কিনতে।
তাই হাটটি স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এ বাজারে প্রতি বাজারে 10, 15, 20 কোটি টাকা এভারেজে গরু বিক্রি হয়। হাসিল তো আমরা 500 টাকা করি, তো 5 লাখ, 6 লাখ, 7 লাখ এটা হয়। 30 বছরের আগের থেকেই গরু বাজারের পরিচিত। বৃহত্তম নোয়াখালীর মধ্যে সবচেয়ে বড় বাজার আমাদের হাতিয়া বাজার গরু। ভাই আমরা এই হাটে প্রতি সপ্তাহে আসি, প্রতি সপ্তাহে আমরা প্যাকেট এখান থেকে মাল নিয়ে যাই, এক গাড়ি করে মাল নিয়ে যাই। এখানে মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, বুঝছেন। আমি চট্টগ্রাম কোটিয়া থেকে আসছি। জি ভাই, আমি কুমিল্লা লাকসাম থেকে আসছি। আমি আজকে 28টা গরু কিনছি। এখানে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো, গরুর দামও মানে অন্যান্য বাজার থেকে অনেক কম, মানে অন্যান্য বাজার থেকে একটু কম আছে। বাজারে নিরাপত্তা ব্যবস্থাও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে অনেক দূর দূরান্ত, সেই কুমিল্লা, লাকসাম, চট্টগ্রাম, আপনার ফেনী, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে অনেক বড় বড় ব্যাপারী আসেন। ইনশাল্লাহ ভাই আমি 22টা গরু এনেছি, বিক্রির জন্য 4টা বেচছি আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, উচ্ছৃঙ্খলা নাই, বেচাকেনা শান্তিমতো আছে, বেচাকেনা হচ্ছে ইনশাল্লাহ। এবার নোয়াখালীতে কোরবানির ঈদে গরুর চাহিদা প্রায় 1.5 লাখ, কিন্তু মজুদ আছে 1,64,000। প্রায় 14,000-এরও বেশি উদ্ধৃত আছে বলে জানান এ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের নোয়াখালীতে যে কোরবানিদের গরুর চাহিদা প্রায় 1.5 লক্ষ, কিন্তু আমাদের 1,64,000, প্রায় 14,000 গরু আমাদের উদ্বৃত্ত আছে, যেগুলি হয়তো পার্শ্ববর্তী জেলা বা অন্য কোনো উপজেলায় যাবে। নোয়াখালীতে হাতিয়া বাজার সহ এবার স্থায়ী গরু বাজার রয়েছে 63টি। এছাড়া ঈদ উপলক্ষে অস্থায়ী গরুর বাজার রয়েছে 113টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।